ওয়েলকাম। আমরা শুরু করলাম আমাদের আজকের যে উড়ান পাঠশালা থেকে যে এসএলএসটি হিস্ট্রি ক্লাস রয়েছে তার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে বিদ্রোহ। এবার এই বিদ্রোহগুলো কেবলই মাত্র যে আমাদের সিপাহী বিদ্রোহ থাকবে বা নির্দিষ্ট কিছু বিদ্রোহ থাকবে এরকম ব্যাপার নয়, এটা পুরো সিলেবাস ওরিয়েন্টেড বিদ্রোহ। তোমরা দেখবে অনেক কমন কমন বিদ্রোহ নেই, ঠিক আছে, কিন্তু কিছু এমন বিদ্রোহ আছে যেগুলো আনকমন আনকমন, এবং কোনটা পাসে কোনটা অনার্সে আমি অবশ্যই বলে দেবো। এবার কমন ম্যাটার যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সিপাহী বিদ্রোহ, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখে নিই। প্রথমেই যেখানটা আমরা পাবো সেটা হচ্ছে পলিগার বিদ্রোহ। পলিগার বিদ্রোহটা কোথায় হয়েছে, পলিগার কাদের বলা হয়, এই দুটো জিনিস জানতে হবে। পলিগার শব্দটা কিন্তু ইংরেজরা ব্যবহার করেছিল এবং কিছু নির্দিষ্ট অঞ্চলের লোককে, সেটা হচ্ছে মাদ্রাজের ধনী জমিদার, মাদ্রাজের যারা ধনী জমিদার এবং তার আন্ডারে যারা বড় বড় যোদ্ধা রয়েছে, মানে সমন্বয়ক রয়েছে, তাদেরকে ইংরেজরা এক কথায় বলতো পলিগার, ঠিক আছে। তাহলে ব্রিটিশদের নেওয়া নাম হচ্ছে পলিগার। তারা মাদ্রাজকে কেন্দ্র করে ধনী জমিদার, কখনো বা তারা হচ্ছে বড় যোদ্ধা বা সমন্বয়। এবার বলছে সেখানে কি হতো, একটা 1803 সালে যেহেতু তারা সমন্বয়ক এবং একই সঙ্গে জমিদার, তাদের কাছ থেকে একটা উচ্চ হারে ট্যাক্স নেওয়া হতো। তিন্নেভেলি, কুর্নুল, অনন্তপুর, বেলারি, কুড়াপ্পা, এই জায়গাগুলো। তার মধ্যে বিশেষ করে আমি বলে দিই, এই যে তিনেভেলি, যেটাকে আমরা তামিলনাড়ু বলি, কুড়াপ্পা আর এই বেলারি, এই তিনটে জায়গা খুব ইম্পর্টেন্ট। এরা ইংরেজদের বিরুদ্ধে কি করেছিল, অস্ত্র হাতে বিদ্রোহ করেছিল, মনে থাকবে। তাহলে অস্ত্র হাতে বিদ্রোহ করেছিল। এটা কিন্তু কখনো আগ্নেয়াস্ত্র নয়, এটা আবার মাথায় রেখে দিও। আগ্নেয়াস্ত্রের বিদ্রোহ হচ্ছে রামসি 1879, ঠিক আছে। মাদ্রাজ প্রেসিডেন্সির কালেক্টর থমাস মুনরো এই পলিগারদের বিদ্রোহটা দমন করেছিল। কি নাম বললাম, আমাদের থমাস মুনরো পলিগারদের বিদ্রোহটাকে দমন করেছিল। তাহলে পলিগার কারা, পলিগাররা কোথায় থাকে, কোন অঞ্চলে, কি এটা দমন করলো, কোন সময় হয়েছিল, এটুকু মনে রাখলে হবে, আর কিচ্ছু পলিগারের ডিটেলে যেতে হবে না। এবার দেখো পরেরটা চলে যাই, ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলনের ব্যাপারটা সূত্রপাতটা খুব লম্বা, তোমাকে ছোট করে নিতে হবে। ফরাজ কথা থেকে ফরাজি এসছে। ফরাজ মানে কি, আল্লাহর নির্দেশ বা আল্লাহর আদেশ, তাকে আমরা ফরাজ বলি। এটা হচ্ছে একটা আরবি শব্দ। এবার এই ফরাজ থেকে ফরাইজ থেকে ফরাজি কথাটা এসছে, এবং যেটা পরবর্তীকালে হয়েছিল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, ইসলামের ধর্মাদর্শে বিশ্বাস, যে কর্তব্যগুলো তোমাকে করতেই হবে, তার বাইরে যেতে পারবে না। এবং এটা যে তৈরি করেছিল তার নাম ছিল হাজি সারিয়াতুল্লাহ। হাজি সারিয়াতুল্লাহ 1820 সালে করেছিল, ঠিক আছে। এই ফরাজি নামক ধর্মীয় প্রতিষ্ঠানের উনি উদ্ভাবক ছিলেন, এবং তার একটা লক্ষ্য ছিল, শরিয়তুল্লাহ বলেছিল ভারতবর্ষ হচ্ছে অ্যাকচুয়ালি দারুল হার্ব বা শত্রুর দেশ। দারুল হার্ব মানে শত্রুর দেশ, ঠিক আছে। এই যে দারুল হার্ব বা শত্রুর দেশ, সেটা থেকে মুক্ত করতে হবে, মনে রাখবে। এবার দেখো শরীয়তুল্লাহ কবে জন্মগ্রহণ করেছে, কোথায় জন্মগ্রহণ করেছে, এগুলো কোনো দরকার নেই। আমরা এখান থেকে চলে যাব, হাজি শরীয়তুল্লাহ তার কোরআনে একেশ্বরবাদের বিশ্বাসের কথা বলেছিলেন। এবার কোরআনে একেশ্বরবাদের যে বিশ্বাসের কথা উনি বলেছিলেন, সেখানে উনি বলেছিলেন যে ইসলামের যে নিয়মগুলো আছে, যেমন কালমা, তাই তো, আল্লাহর যে প্রতি বিশ্বাস তোমার আছে, ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলে যে তুমি যে শুরুটা করছো, ঠিক আছে, তোমাকে ওই জায়গাটা ঠিক রাখতে হবে। তারপরে নামাজ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা। 5 ওয়াক্ত নামাজ বলে একটা শব্দ আছে, মানে 5 বার করে আমি নামাজ পড়ি, ইনশাআল্লাহর উদ্দেশ্যে আমি প্রার্থনা করি। রোজা, উপবাস, বছরে একটা নির্দিষ্ট সময় আমি উপবাস করি। জাকাত দিই, আমি যেহেতু ধনী মুসলমান তাই দরিদ্র মুসলিমদের জন্য আমি দান ধ্যান করি। তারপর আমি কি করি, হজ, তীর্থযাত্রা করি। এগুলো হচ্ছে একেবারে এসেনশিয়াল, মানে গুরুত্বপূর্ণ নির্দেশ, যেটা ওরা পালন করতো। নেক্সট, এবার আছে হলকা ও খলিফা, দুটো পদ আছে। হাজি শরিয়তুল্লাহ যখন মারা যায়, তখন তার ছেলে, যার নাম ছিল হচ্ছে আমাদের হাজি মোহাম্মদ মহসিন বা মোহাম্মদ মহসিন, যিনি আমাদের দুদু মিয়া নামে পরিচিত ছিলেন, ইনি যেটা করেছিলেন, আমাদের তার যে নির্দিষ্ট প্রভাবাধীন অঞ্চল ছিল, সেখানে ফরাজি খিলাফত নামে একটা ফরাজি প্রশাসন গড়ে তুলেছিল, ঠিক আছে। তার মুখ্য উদ্দেশ্য কি ছিল, যে এখানে কয়েকটা অঞ্চল থাকবে, অঞ্চলগুলোকে ওরা বলতো হলকা, ঠিক আছে। আর এখানে
তাদের শীর্ষে অবস্থানকারীকে বলতো ওরা কি ওস্তাদ, এবং তার যারা শিষ্য থাকবে তাদের বলা হতো শাকরেদ। ঠিক, তাহলে আমরা যেমন ভাবে পেয়েছিলাম ওই কোথায় যখন আমরা পড়তে গেছিলাম হচ্ছে সুফি, সুফিদের কি বলা হতো, সুফি গুরুকে কি বলা হতো, সুফি গুরুকে বলা হতো পীর ফকির আর দরবেশ, আর তার শিষ্যদের বলা হতো কি মুরিদ বা শিষ্য। ঠিক এরকম ভাবেই ওরা কি বললো যে গুরু হচ্ছে ওস্তাদ আর শিষ্য হচ্ছে সাকরেদ। ঠিক আছে, তাহলে হলকা বা অঞ্চলগুলোকে অর্থ সৈন্য সংগ্রহ, হলকা বা যে অঞ্চলগুলিতে আমরা ছিল সেখানে অর্থ সৈন্য সংগ্রহ, জমিদার নীলকরদের বিরুদ্ধে কৃষকদের ঐক্যবদ্ধ করা, জমিদার ও নীলকরদের অন্যায় অত্যাচারের প্রতিবাদ করার দায়িত্ব দিয়ে একজন খলিফাকে নিযুক্ত করা হলো। এটা একটা বড় দিক, যারা জমিদার আর নীলকরদের এগেনস্টে রুখে দাঁড়ালো। ঠিক আছে, তারা হলো খলিফা। এক অর্থে খলিফারা ছিলেন ওস্তাদদের সাহায্যকারী। তারা খলিফা বলে একজনকে নিয়োগ করা হলো যিনি ওস্তাদকে হেল্প করছে, আর তাদের আন্ডারে ওই একই কমন কি রয়েছে, সেটা হচ্ছে আমাদের ওই সাকরেদ বা শিষ্য। শরীয়তুল্লাহ ইসলামের সামাজিক সাম্য, পারস্পরিক আস্থা সুনিশ্চিত করার জন্য ইসলাম ধর্মের পরিচালিত পীর অর্থাৎ প্রভু, মুরিদ অর্থাৎ শিষ্য, যে দুটো শব্দ ছিল তার জায়গায় আমি বললাম ওস্তাদ বা শিক্ষক বা সাকরেদ বা শিক্ষার্থী, এই দুটো পদের ব্যবহার করলো। ঠিক আছে, পূর্ববঙ্গের ঢাকাতে, ফরিদপুরে, ময়মনসিংহ, যশোর, মানে সবই ওপার বাংলা, নোয়াখালী, রাঘবগঞ্জ, এগুলোতে অজস্র মুসলিম চাষি, কারিগর ও বেকার তাঁতি তার শিষ্যত্ব গ্রহণ করলো। তাহলে যারা চাষ করত, চাষ থেকে উৎখাত হয়ে গেছিল সেই চাষি, আর তাঁতি যারা ছিল, এই তাঁতি, বেকার তাঁতি, তারা ওখানে গেল। ঠিক আছে, গোড়া মৌলভী ও জমিদারদের ষড়যন্ত্রের ফলে শরিয়তুল্লাহকে নানাভাবে অপমানিত হতে হলেও তিনি তার অনুগামীগণ জমিদার, মহাজন ও নীলকরদের শোষণের বিরোধিতা করেছিলেন। ঠিক আছে, ঠিক আছে, এইবার জমিদার, মহাজন, নীলকরদের শোষণের বিরুদ্ধে যখন ওরা বিরোধিতা করলো তখন কিন্তু মানুষের জনসমর্থন পেল। 1837-এ শরিয়তুল্লাহর মৃত্যুর পর এই দুদু মিয়া মোহাম্মদ মহসিন ফরাজি আন্দোলনে অ্যাকচুয়ালি নেতৃত্ব গ্রহণ করেছিল, এবং তার একটা বিখ্যাত কথা ছিল, যারা জমি চাষ করেছে জমি তাদেরই, অথবা জমির মালিক হচ্ছে ঈশ্বর। ঠিক, তাহলে কৃষক স্বয়ং যে জমি চাষ করেছে সে হতে পারে, অথবা 2 নম্বর হতে পারে কে, জমির আমাদের মালিক। এবার উনি এটাও বলেছিলেন জমি আল্লাহের দান, তাই জমিদারের কর ধার্য করার কোনো অধিকার নেই। এবং এই ভদ্রলোক সত্যি কথা বলতে গেলে সাংগঠনিক রূপটা দিয়েছিল, এবং বাহাদুরপুর ওনার প্রধান কার্যালয় হয়েছিল। ঠিক আছে, এটা ফরাজি খিলাফত তন্ত্র তৈরি করে ফেলেছিলেন তিনি। এবং 1861 বা 1860 বা 62-তে তার মৃত্যুর পরে তার দ্বিতীয় পুত্র নোয়া মিয়া এই আন্দোলনটা চালান। নোয়া মিয়ার পর তার ভাই সৈয়দ আলদিন আহমেদ, ইনিও এই আন্দোলনটা চালাতে গিয়ে ব্যর্থ হয়ে যান। তাহলে পুরোপুরি জেনারেশন দেখা যাচ্ছে 3টে। প্রথমে হাজি শরিয়তুল্লাহ, তারপরে দুদু মিয়া, দুদু মিয়ার পরে হচ্ছে নোয়া মিয়া, আর নোয়া মিয়ার পরে হচ্ছে ওনার ভাই। ঠিক, এইবার বলছে এটাকে একটা শ্রেণী সংঘর্ষ বলেছিল উইলিয়াম হান্টার। হলো, কিন্তু শুরু থেকে একটা ধর্মে আচ্ছন্ন ছিল, সেটা আবার সংকীর্ণ ধর্ম। আবার একই রকম ভাবে একটা কোনো নির্দিষ্ট লক্ষ্য ওদের ছিল না, একটা জোন ওয়াইজ একটা আঞ্চলিক সীমাবদ্ধতা ওদের মধ্যে ছিল, যার জন্য আন্দোলনটা কিন্তু আর ডানা বাঁধতে পারলো না। শুরুটা হয়েও শেষটা ভালো হলো না, ব্যর্থ হয়ে গেল। বেশ, এইবারে আসছে ওয়াহাবি। ওয়াহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ। এটা বহু প্র্যাকটিস সেটের কোশ্চেন। এবং এই ওয়াহাবির একটা সেকশন হচ্ছে তারিকি মোহাম্মদিয়া। আমি একটু ভালো করে বুঝিয়ে দিই যে তারিকি মোহাম্মদিয়াতে আসতে যাওয়ার আগে ওয়াহাবিটা ভালো করে বুঝতে হবে। ওয়াহাবি আন্দোলন যেখান থেকে শুরু হয়েছিল সুদূর আরবে, সে আরব থেকে যিনি ইন্সপায়ার হয়েছিলেন আন্দোলনে তার নাম হচ্ছে সৈয়দ আহমেদ বেলভি। ঠিক আছে, এবং সৈয়দ আহমেদ বেলভি সত্যি কথা বলতে গেলে এই তারিকি মোহাম্মদিয়া আন্দোলনের একটা কনসেপ্ট দেন। এবং সৈয়দ আহমেদ বেলভি যখন তার পুরোপুরি আন্দোলনটা পুরো ইসলাম ধর্মকেন্দ্রিক ছিল, এবং সাংঘাতিকভাবে গোড়া ইসলাম ধর্মকেন্দ্রিক, যেটা মনে করেছিল যে ইসলাম ধর্মের মধ্যে কিছু সংস্কার করবে, কিন্তু আলটিমেটলি কোনো সংস্কার দেখা যায়নি, এটা একটা গোড়া ধর্মেই ছিল। এবং সৈয়দ আহমেদ বেলভি এই কাজটা করতে গিয়ে সে যখন মনে করলো যে শত্রুর দেশ যারা আছে বা
যারা মুসলিম ধর্মাবলম্বী নয় তারা হচ্ছে কাফের, সে জৈন হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক, তাই তাদের এখানে কখনো অধিকার নেই। সেই জন্য উনি যখন শিখদের সঙ্গে যুদ্ধ করতে গেলেন, তখন এই শিখদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমেদ বেলভি শিখদের হাতে নিহত হন। একজন নির্দিষ্ট শিখ নেতা আছে, তোমরা বোর্ডে দেখবে, তার নামটা মারা যান। এবং তারপরে এই সৈয়দ আহমেদ বেলভির কাছ থেকে যিনি শিক্ষা নিয়েছিলেন তার নাম হচ্ছে তিতুমির। ঠিক আছে, মীর নিসার আলী ওনার প্রকৃত নাম ছিল, এবং তিনি আমাদের তিতুমির নামে বিখ্যাত ছিলেন। এবং এই ভদ্রলোক ওনার দ্বারা প্রভাবিত হয়ে ওনার আদর্শটাকে তোমার কি বলবো মাথায় রেখেই উনি শুরু করেন আমাদের এই আন্দোলন। বিশেষ করে আমাদের পুরার যে জমিদার ছিল কৃষ্ণদেব রায়, তার এগেনস্টে উনি লড়াই করেন এবং কৃষ্ণদেব রায়ের পুরো কুটির উনি জ্বালিয়ে দেন, তাই তো। তারপরে এই ভদ্রলোক যেখানটায় ওনার একটা নিজের আবাসস্থল তৈরি করে নিয়েছিলেন, সেই জায়গাটা ছিল বারাসাত, বাদুরিয়া, ঠিক আছে, এই অঞ্চলটা। এবং ওইখানে উনি একটা বাঁশের কেল্লা তৈরি করেন, এবং সেই বাঁশের কেল্লা তৈরি করার পরে ওই তারিকি মোহাম্মদিয়া আন্দোলনের 1831 সালে খুব খুব প্রচার করেন। এবং সেই সময় একজন তার ওই মন্ত্রী ছিল, ওয়াজির ছিল, ঠিক আছে, যার নাম ছিল হচ্ছে আমাদের কি বলবো মুশিন না, তার নাম ছিল হচ্ছে গোলাম হোসেন, ঠিক আছে, না গোলাম নাজির, নট হোসেন। তিনি তখন প্রচার করেছিলেন যে টিপু হচ্ছে এমন একটা দৈব শক্তি রয়েছে যে টিপুকে কখনো গোলা মারা যাবে না, কিছুই করা যাবে না। যদি বন্দুকের গুলি করা হয়, টিপু হাঁ করে সেটা খেয়ে নিতে পারবে, বা গোলা মারা হলেও সেই গোলাটা খেয়ে নেবে। এবং তারপরে পরিস্থিতিটা এমন একটা জায়গায় দাঁড়ায়, সেটা হচ্ছে ওই ওই বললাম পুরার জমিদার কি নাম বলেছিলাম, কৃষ্ণদেব রায়কে বিদ্রোহ দমন করেন। তারপরে একজন ম্যাজিস্ট্রেটের বিদ্রোহ দমন করেন। এই করতে করতে একটা সেনাবাহিনীও পাঠানো হয়, সেই সেনাবাহিনীর আর্মিটাকেও তারা ধ্বংস করে দেন। তখন 1831 সালে লর্ড উইলিয়াম বেন্টিং কি করলেন, আমাদের একটা কলকাতার বুকে 10th রেজিমেন্ট, ঠিক আছে, 10ম তোমার পদাতিক বাহিনী, ঠিক আছে, তার আন্ডারে জেনারেল বারোজের নেতৃত্বে একটা আর্মি পাঠায়। এবং সেখানে যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার আগে যদিও জেনারেল বারোজ বারবার করে বলেছিল যে কামানের গোলা মারার আগে আমি শেষবারের জন্য বলছি, তোমরা যারা ভেতরে আছে আত্মসমর্পণ করো। ওরা আত্মসমর্পণ করে না, এবং আলটিমেটলি যেটা হয়, সেই গোলাতে পুরোপুরি বাঁশের কেল্লা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এবং তিতুমির মারা যায়। গোটা 60 জন মতো ওখানে মারা গেছিল, এবং 300 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং কি হয়, এই নারকেল বেরিয়া জং যেটাকে বলা হয়েছিল, সেই নারকেল বেরিয়া জংটা আমাদের ব্যর্থ হয়ে যায়। ঠিক আছে, বলে দিলাম, সবই এখানে লেখা আছে, আমি যা যা বলে দিয়েছিলাম। আচ্ছা, ওয়াহাবিবাদ, ঠিক আছে, ওয়ালিউল্লাহ, এগুলোতে আর যেতে হবে না। এখানে লাগবে হচ্ছে এই যে রায়বেরেলির সৈয়দ আহমেদ বেলভি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো, উনি বলতেন পবিত্র কোরআনে ফিরে যাও। বিলায়াত আলী, এনায়েত আলী, এনারা সব ওনার শিষ্য ছিল। এবার এখান থেকে বাংলার এই লোকটা, ইনি হচ্ছেন মুখ্য নেতা হয়ে যান, ঠিক আছে। মক্কা মদিনা শরীফে এইসব যাত্রা করেছিল, কোনো দরকার নেই। লাগবে হচ্ছে এই পেশোয়ার অধিকারের পরে খলিফা বলে ঘোষণা করেছিল, নিজ নামাঙ্কিত মুদ্রা দিয়েছিল সৈয়দ আহমেদ বেলভি। 1831 বালাকোটের যুদ্ধে শের সিং, শিখ সেনাপতি শের সিং হাতে মারা পড়েন, যেটা বলে দিলাম। এরপরে বেলভির পরে এনায়েত আলী, বিলায়াত আলী, এদেরকে 4 জন খলিফা বলে বা ধর্মগুরু নিয়োগ করেন, কারণ ওরা হচ্ছে ওই আবু বকর, ওমর, ওসমান আলীর মতো ওদের ব্যবহার করা হয়েছিল। পুরো 63 থেকে 65 সাল পর্যন্ত লেগেছিল এই ওয়াহাবি আন্দোলন দমন করতে। এবার তারিকি মোহাম্মদিয়া, আমি আগেই বলে দিয়েছিলাম, মহানবী মোহাম্মদ নির্দেশিত পথ, ঠিক আছে। এ দারুল হার্ব, শত্রুর দেশ, জিহাদ বা ধর্মযুদ্ধের কথা ওরা বলেছিল। বারাসাত অঞ্চলে তারিকি মোহাম্মদিয়া শুরু করেন, ঠিক আছে। তার এখানে জমিদার নীলকর, এদের বিরুদ্ধে উনি লড়াই করেছিলেন। এবং এখানটা দেখে নাও যে উনি যখন লড়াই করেন, যে পুরা গ্রামের জমিদার কৃষ্ণদেব রায়ের এগেনস্টে, তারপরে লাউহাটির জমিদার
তিতুর সংঘর্ষে দেবনাথ রায় মারা যায়, আর তিতু গোবরডাঙ্গা টাকির জমিদারদের উপরেও ট্যাক্স চেয়েছিল। ঠিক আছে, তিতু নিজেকে বাদশাহ বলেছিল। এবং বাঁশের কেল্লা নারকেল বেরিয়াতে, যেটাকে আমরা ওই বলি কি বাদুর ওই দিকটা বলি। এই যে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকেও আক্রমণ করেছিল, প্রাণ নিয়ে পালিয়েছিল কোনো রকমে। তারপরে এডওয়ার্ড স্মিথ আরেকজন ম্যাজিস্ট্রেট, এও হেরে গেছিল টিপুর কাছে। তখন কর্নেল স্টুয়ার্টকে পাঠিয়েছিল আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, এখানেই মারা যায়, সব বলে দেওয়া আছে। গোলাম মাসুম বলেছি আমি, প্রাণদণ্ড দেওয়া হয়। নারকেল বেড়ের জং, তিতুমিরের মধ্যে জমিদার নীলকর ও ইংরেজদের বিরোধিতা উনি লক্ষ্য করেছিলেন। ঠিক আছে, মূলত একটা জমিদারের অত্যাচারের বিরুদ্ধে এই লড়াইটা হয়েছিল। এবার আমরা ফিরে আসলাম নতুন বিদ্রোহ, পাইক বিদ্রোহে। পাইক বিদ্রোহের সময়কাল হচ্ছে, ভালো করে মনে রাখবে, এটাকে খুর্দা বিদ্রোহ বলে। পাইক কারা, তাই তো, পাইক কারা, যারা বলছে বিদ্রোহীদের হাত থেকে জমিদারদের যারা সুরক্ষিত করত তাদেরকে আমরা পাইক বলতাম। ব্রিটিশের ভূমি রাজস্ব নীতি, ব্রিটিশ সরকার কর্তৃক জমিদারি বাজেয়াপ্তকরণ, এইগুলো পাইকদের বিদ্রোহের কারণ হলো। যখন জমিদারি সত্ত্ব উঠে গেল তখন জমিদারকে বাঁচানোর লোক নয়, আর ব্রিটিশদের ভূমি রাজস্ব নীতিতে ট্যাক্সেশন বেড়ে গেছে, সেই জন্য ওরা অসুবিধার মধ্যে পড়েছে। এবং 1817 সালে আমাদের খুর্দা রাজ্যের কর্মযুক্ত সেনাপতি বিদ্যাধর মহাপাত্র, ঠিক আছে, উনি বিদ্রোহটা শুরু করলেন। ঠিক আছে, এই ওনার একটা নিজস্ব সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করেছিলেন। জমিদার মহাজন ও ব্রিটিশ শাসনকালে যারা তোমার ছিল তারা এই বিদ্রোহের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আলটিমেটলি এই বিদ্রোহটা কি করে, ব্রিটিশরা ব্যর্থ করে দেয়। এবং পরবর্তীকালে কোল, কুকি, ঠিক আছে, কুকা, এই যে বিদ্রোহগুলো হয়েছিল, বিশেষ করে হচ্ছে লুসাই, কলি বিদ্রোহ, কোল বিদ্রোহ, কুকি বিদ্রোহ, গারো বিদ্রোহ, লুসাই বিদ্রোহ, ঠিক এরই মানে রাস্তা দিয়ে শুরু হয়। আমরা এগুলো আমাদের সিলেবাসে নেই, পড়তে হবে না, খালি আমরা বিদ্যাধর মহাপাত্র 1817 খুর্দারাজ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, এটা মাথায় রাখবো। চুয়ার, চুয়ার বিদ্রোহ কারা, চুয়ার কারা বলছে অ্যাকচুয়ালি এরা মেদিনীপুরে থাকে, এখানকার একটা উপজাতি, ঠিক আছে, ট্রাইবাল গোষ্ঠী। এছাড়া বাঁকুড়াতে থাকে, ঠিক আছে, এবং শুধু তাই নয়, মানভূম এই অঞ্চলে থাকে, একটা ভূমিজ আদিবাসী। এবং এদের জন্য একটা নির্দিষ্ট জায়গা ছিল যেটাকে আমরা বলতাম পশ্চিমে মেদিনীপুরের একেবারে উত্তর পশ্চিম দিক, যেটাকে আমরা জঙ্গলমহল বলি, তাই তো। এই চুয়ার বিদ্রোহটা মনে রাখবে প্রথম একটা আদিবাসী বিদ্রোহ, ব্রিটিশ শাসিত শাসনে প্রথম আদিবাসী বিদ্রোহ এটাই ছিল। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এরা যে জমি ভোগ করতো এটাকে আমরা বলতাম পাইকান জমি। ঠিক, এবার দেখো এখানে 1768 সালে ধলভূমের রাজা জগন্নাথ সিং এর নেতৃত্বে চুয়ারা খাজনা দেওয়া বন্ধ করলে এই বিদ্রোহটা শুরু হয়ে যায়। ক্যাপ্টেন মর্গানের নেতৃত্বে এই বাহিনী বিদ্রোহটা দমন করতে গিয়ে ব্যর্থ হয়। এবং 1771 সালে ধাতকা শ্যামনগঞ্জের নেতৃত্বে, এই যে শ্যামগঞ্জন যে নেতা শ্যামগঞ্জন, সে চুয়ার বিদ্রোহ আবার শুরু করে, কার পরে, আমাদের এই জগন্নাথ সিং এর পরে। ঠিক আছে, এবং প্রথম পর্বে এই বিদ্রোহটা দমন করেন মেদিনীপুরের রেসিডেন্ট গ্রাহাম সাহেবের নির্দেশানুসারে ফার্গুসন। আর দ্বিতীয় পর্বে এই বিদ্রোহটা ব্যাপক আকার ধারণ করেছিলেন রায়পুরের জমিদার দুর্জন সিং, প্রায় 1500 চুয়ার তার নেতৃত্বে বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহে আরেকজন ভদ্রমহিলা ঢুকে যাবে এই বিদ্রোহে, তার নাম হচ্ছে রানী শিরোমণি, তাই তো। রানী শিরোমণি কিন্তু এই মেদিনীপুরের এই ভদ্রমহিলা, তিনি বিদ্রোহ করেছিলেন এবং তাকে তার সম্মানার্থে রানী শিরোমণি এক্সপ্রেস চালু হয়েছে, তাই তো। মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় রানী শিরোমণিকে, এটা মনে রাখবে। এবং 1805 সালে রেগুলেশন জারি করে ওরা জঙ্গলমহল জেলা গঠন করেন, যেখানে চুয়াররা থাকতে পারবে। এবং এদের সদর দপ্তর হয় বাঁকুড়া। এই প্রথম জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন হেনরি স্ট্যাচি, দরকার নেই, খালি মনে রাখবে যে জঙ্গলমহলটা তৈরি হয় 1805 সালে, সেটা চুয়ার বিদ্রোহর একটা বড় ফল, এফেক্ট। এইবার আসছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহটা আমি বলে দিই, সাঁওতাল বিদ্রোহটা আমাদের পার্টিকুলারলি মনে রাখতে হবে
1855 থেকে 56। সাঁওতাল বিদ্রোহের আরেকটা নাম হচ্ছে খেরোয়ারি হুল। সাঁওতালরা থাকতো কোথায়? বলছে পুরোপুরি হাজারিবাগ থেকে যদি আমরা শুরু করে আমরা সোজা চলে যাই রাজমহল হিলস পর্যন্ত, তাহলে এই যে হাজারিবাগ থেকে রাজমহল হিল পর্যন্ত একটা এত বড় জায়গা, সেই জায়গাটাকে আমরা কি বলি? সাঁওতালদের নির্দিষ্ট এলাকা, যেটাকে আমরা বলছি হচ্ছে তোমার কি বলবো, খেরোয়ারি হুল তো বিদ্রোহ, ওটা দামিনী কোহ, ওটাকে আমরা বলি দামিনী কোহ, রাইট, দামিনী কোহ বলি। এবার যেটা হয়েছিল সেটা হচ্ছে এখানে ব্রিটিশরা ঢুকছিল আউটসাইডারের মতো, মহাজনরা ঢুকছিল, এরাও আউটসাইডার। এই আউটসাইডারদের বহিরাগতদের ওরা বলতো দিকু। ওরা মনে করতো যে এই মানে সাঁওতাল যে ভূমিটা, সাঁওতাল পরগনার ভূমিটা, সেটা হচ্ছে ঈশ্বরের দান। এই শাল গাছ এটা ঈশ্বরের দান, এই জমি ঈশ্বরের দান। কিন্তু সহজ সরল সাঁওতালদের ঠকাতো হচ্ছে দেশীয় এই মহাজনরা এবং ইংরেজরা। কিভাবে ঠকাতো? সেটা হচ্ছে বড় বাও আর ছোট বাও, বেচারাম আর কেনারাম, ঠিক আছে, এই দুটো বাটখারা ইউজ করতো। কিরকম ভাবে ইউজ করতো? ধরো আমি বললাম যে আমি তোমাদের কাছ থেকে 1 কেজি চাল কিনবো, আমি 5 কেজির একটা বাটখারা দিয়ে দিলাম, দিয়ে লিখে দিলাম ওটা 1 কেজি, আর তুমি আমাকে 5 কেজি সমান দ্রব্য দিলে, আমি কিনে নিলাম, তাহলে ওজনে লাভ করলাম 4 কেজি আর দাম দিলাম 1 কেজি, বেশ হয়ে গেল। এটা হলো একটা বাটখারা, এটা হচ্ছে আমি বিক্রি করে কেনার সময় এটা করলাম, তাহলে এটা কেনারাম। আর বেচারামটা কি? বেচারামটা হচ্ছে আমি ধরো তোমাকে বিক্রি করবো বললাম 5 কেজি জিনিস, তখন আমি কি করলাম, 1 কেজির জিনিসের জায়গায় 5 কেজি লিখে রেখে তোমাকে আমি বিক্রি করলাম, তাহলে তুমি ঠকলে, ঠিক। আবার কাঠ কেনার সময় আমি বললাম যে আমাকে 5 কিলো পাট কাঠ দিন, আমি 10 কিলোর পাট কাঠ এনে দিয়ে বললাম যে এইটা মাপো, ওটা দিল, তাহলে আমি 5 কিলোর দাম দিয়ে 10 কিলো নিয়ে চলে গেলাম। এটা যখন হয়েছিল তখন একজন ধরা পড়ে, একজন সন্দেহ হয় ওদের, একজন আমাদের কি বলবো মহাজন ধরা পড়ে, সে মহাজনকে ওরা ছুঁড়ে জং একবারে পুরো খাদে ফেলে দিয়েছিল। এইখানে ওরা কি করলো, শাল গাছকে সাক্ষী রেখে ওরা বিদ্রোহ শুরু করলো ভাগনাডিহির মাঠে, ঠিক আছে। প্রথমে এলো সিধু কানু এবং তারপরে এলো কি আমাদের সিধু কানুর পরে হচ্ছে পরের 2 ভাই, ঠিক আছে, চাঁদ ভৈরব, এরা মিলে শুরু করলো এই বিদ্রোহ। তখন আমাদের এই বিদ্রোহটা যখন শুরু হলো, কতগুলো কারণও আমরা ওরা দেখালো, যেমন ধর্মান্তরিত করছিল খ্রিস্টানরা এখানে সাঁওতালদের, তারপরে সাঁওতাল নারীদের হচ্ছে অসম্মান করছিল, অত্যাচার করছিল, তখন ওরা এই বিদ্রোহটা করে। প্রথম দিকে কিন্তু ইংরেজরা একেবারেই সাড়া ফেলতে পারেনি, জয় হচ্ছিল সাঁওতালদের। পরবর্তীকালে এই যে সিধু কানু একজন বিশ্বাসঘাতকের জন্য ধরা পড়ে যায়, তখন তার পরের 2 ভাই চাঁদ ভৈরব লড়াই করে, তার উপরে কালো প্রামাণিক আর ডোমনবাজি লড়াই করে। এই লড়াই ব্যর্থ হয়ে গেলেও ইংরেজরা ভয় পায় এবং ইংরেজরা ওদের জন্য পৃথক একটা জায়গা, যার নাম হচ্ছে কি আমাদের সাঁওতাল পরগনা স্থাপন করে দেয়, সাঁওতাল পরগনা, ঠিক আছে, মনে থাকবে এটা। তাহলে 1855 থেকে 56 মানে লর্ড ডালহৌসির সময় এটা হয়েছিল। দেখো আমি যা বললাম সবই দেওয়া আছে, ঠিক আছে। খেরোয়ারি হুল মানে সাঁওতাল বিদ্রোহ 55 থেকে 56 দেওয়া আছে। কোথায় হয়েছিল? কটক, মানভূম, বাঁকুড়া, ধলভূম, বীরভূম, মেদিনীপুর, এই জায়গাদের আদিবাসস্থান ছিল, ঠিক আছে। প্রথম পর্বে একটা বিদ্রোহ হয়েছিল তিলকা মুর্মুর ফাঁসি হয়েছিল, তারপরে আবার বিদ্রোহ হয়, খেরোয়ারি বিদ্রোহ হয়। এই যে সাঁওতাল বিদ্রোহের খেরোয়ারি হুল যেটা আমরা বলছি, সেটা দামিনী কোহ, পাহাড়ের প্রান্ত দেশ হচ্ছে ওদের ভাষায় অর্থ, কিন্তু আমি বলে দিলাম আমাদের কি হাজারিবাগ থেকে রাজমহল হিল ওই জায়গাটা, ঠিক আছে। এবং এইখানে ওরা যখন যুদ্ধ করেছিল, ক্যাপ্টেন ট্যানার আর পেট্রিউট সীমান্ত অঞ্চলটা নির্দেশ করে দিয়েছিল, যেখানে বলেছিল আমাদের এখানে 1437টা গ্রাম থাকবে। গ্রাম ছিল 82,715 জন সাঁওতাল ছিল 1851-এ। ওরা মহাজন, নীলকর আর ইংরেজদের দিকু বলতো, মানে আউটসাইডার। এবার শাল গাছ কাটা হতো কেন? শাল গাছটা দিয়ে ওদের ট্রেনের যে মাঝখানের যে পাটাতন্ত্র তৈরি করা হতো খুব ভালো হতো, তাই ওরা শাল গাছ কেটে নিয়ে যেত, তাই ওই শাল গাছ ওরা দেবে না। এবার ওদের এখানে 2টো বন্ড ছিল, একটা বন্ড ছিল কামিয়াতি, যতদিন না ঋণ গ্রহীতা তার ঋণ শোধ করতে পারতেন ততদিন তাকে মহাজনের জমিতে বেগার খাটতে হতো, তাকে বলে কামিয়াতি। আর হারোয়াই কি? ঋণ পরিশোধে ব্যর্থ হলে মহাজনের জমিতে বিনা পারিশ্রমিকে লাঙল দিতে হতো।
এবং 33% সুদ সহ ঋণ পরিশোধ করতে হতো। সাংঘাতিক। ঠিক আছে, এই যে ব্যবসায়ীদের কারচুপি, বড় বাও ছোট বাও, বেচারাম ছোট বাও, ঠিক আছে, কাছ থেকে শস্য কেনার সময় ভারী ওজনের কেনারাম বা বড়া বাউ বাটখারা ব্যবহার করে বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করে তার ঠকাতো। ঠিক আছে, সাঁওতাল পরগনা মনে রাখবে, যে জায়গাটা হচ্ছিল সাঁওতাল পরগনা। সিধু কানু প্রথম বিদ্রোহী দেওয়া আছে। আর যিনি অত্যাচারী দারোগা মরেছিল তার নাম মহেশলাল দত্ত। কেনারাম ভগত, আমি এর নামটাই মনে করতে পারছিলাম না। ঠিক আছে, পীরপাইতির কাছে মেজর বারোজ ইংরেজ সেনাপতি সাঁওতালদের হাতে পরাজিত হন। কি ওরা গিরা রেখেছিল হুল, হুলের প্রতীক মানে কি আমাদের শাল গাছ। চল চল ভাগনাডিহি, এই ভাগনাডিহির মাঠে ওরা সেই বিখ্যাত এটা বলেছিল। মেজর ফ্রেডরিক হ্যালিডে ইনি এই বিদ্রোহটা দমন করার চেষ্টা করেছিল। কালো প্রামাণিক লিখে দিলাম। আর ডোমন মাঝি, ঠিক আছে। এইবার আমরা চলে যাব 1857 সালের মহাবিদ্রোহ। 1857 সালের মহাবিদ্রোহ বলতে গেলে অনেকগুলো কারণ আছে, সে কারণগুলোকে খুব ছোট ছোট ভাবে তোমাদের আমি বলে দিই। যদি বলতে হয় প্রথম কারণটা, সেটা হচ্ছে এই সময় যে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল তাদের জমিদারি সত্ত্ব লোপ পেয়েছিল, এটা একটা মস্ত বড় কারণ ছিল। 2 নম্বর কারণ তোমরা বলতে পারো যে ওদের যে সম্পূর্ণ রকম ভাবে যে কি বলবো ভূমি রাজস্ব ব্যবস্থাগুলো ছিল, সেই ভূমি রাজস্ব ব্যবস্থায় পুরোপুরি ভারতীয় কৃষকদের একটা নষ্ট করেছিল, জমিদার ক্ষতিগ্রস্ত হয়েছিল, দেশীয় রাজা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে বলতে পারো সবচেয়ে বড় কারণ রাজনৈতিক কারণের মধ্যে, সেটা হচ্ছে লর্ড ডালহৌসির 2টো নীতি। একটা হচ্ছে কুশাসনের অজুহাতে রাজ্যগ্রাস। এই কুশাসনের অজুহাতে রাজ্যগ্রাসের ফলে 1856 সালে আমাদের জমিদারি সত্ত্ব লোপ পেয়েছিল। কার জমিদারি সত্ত্ব লোপ পেয়েছিল? আমাদের এই বিখ্যাত শাসনকর্তা, বিখ্যাত ব্যক্তি, জমিদারি বলবো না, তার চলে গেছিল, মানে রাজপাট চলে গেছিল। সেটা হচ্ছে আমাদের এই ওয়াজিদ আলী শাহ, অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহ। আবার দেখো, যখন 1848 সালে সত্যবিলোপ নীতি চালু করলেন, সত্যবিলোপ নীতির জন্য তখন পুরোপুরি যা কিছু লোপ পেয়েছিল, সেই লোপ পাওয়ার জায়গায় খুব ইম্পর্টেন্ট যে ব্যক্তি ছিলেন তার নাম হচ্ছে, আমাদের মনে রাখতে হবে, তিনি হলেন আমাদের ব্যক্তির নাম বলো, যার সবকিছু লোপ পেয়েছিল, সেটা হচ্ছে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের, তাই তো। তার যেহেতু সন্তান ছিল কি দত্তক সন্তান, তাই তার জমি, তার রাজপাট আর থাকলো না। আবার বলতে পারো একই রকম ভাবে আমাদের নানা সাহেব কানপুরের, সে ছিল পেশোয়া আমাদের দ্বিতীয় বাজিরাওয়ের অ্যাডপ্টেড সন্তান, মানে দত্তক পুত্র, তারও কিন্তু সত্য স্বীকৃত হয়নি, সেও বিদ্রোহী হয়েছিল। এইভাবে কি হলো, একটা সিপাহী বিদ্রোহের পরিবেশ গড়ে উঠলো। আবার এখান থেকে আমরা আরেকটা কারণ বলতে পারি, যেভাবে বিধবা বিবাহ প্রচলন হলো, তারপরে ধরো নারী শিক্ষার প্রচলন হলো, সহিদাহ সিস্টেম চালু হলো, এগুলো ইন্ডিয়ান ট্র্যাডিশনে যারা ট্র্যাডিশন মানতো তারা খুব মানে আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং তারা তখন বিদ্রোহী হয়েছিল। আবার ওইদিকে বলা হয়েছিল সেনাদের কালাপানি পার করতে বাধ্য করা হয়েছিল, কালাপানি মানে সমুদ্র পার করতে বাধ্য করা হয়েছিল। আবার জেনারেল এনলিস্টমেন্ট অ্যাক্টের দিয়ে কি হয়েছিল, আমাদের ওই ডাক টিকিটের দাম সেনাবাহিনীকে খরচা করতে বলা হয়েছিল, যেটা ওরা ভালোভাবে মেনে নিতে পারেনি। আর সবশেষে এনফিল্ড রাইফেলের যে ঘটনাটা, যেটা আমরা প্রত্যক্ষ কারণ বলি, সেখানে বলা হয়েছিল যেখানে মুসলিমদের জন্য একটা মানে কি বলবো টোটার চোপড়ের চামড়াটা ছিঁড়তে হতো দাঁতে কেটে, সেটা ছিল তোমার কি আমাদের শূকরের চর্বি, আর হিন্দুদের ক্ষেত্রে ওটা ছিল হচ্ছে গরুর চর্বি, যেটা একদম ডাইরেক্ট ক্রসে পরিণত হয়। মনে রাখবে সিপাহী বিদ্রোহের সময় ভারতবর্ষের যিনি ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, ঠিক আছে, আর ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন পামারস্টোন, এই দুটো জিনিস মাথায় রেখে দেবে। আর যাকে সর্বাধিনায়ক করা হয়েছিল বা শাহিনশাহী হিন্দুস্তান করা হয়েছিল, তিনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ। তাহলে আমরা চলতে শুরু করি এখান থেকে, সবই বলা আছে। সেটা হচ্ছে লর্ড ক্যানিং এর সময় হয়েছিল। আর এই বিদ্রোহটাকে
আমাদের বীর সাভারকার বলেছিল বা দামোদর সাভারকার বলেছিল ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ। ঠিক আছে, সব এগুলো বলে দিয়েছি আমি, পরপর সব বলে দিচ্ছি। এনফিল্ড রাইফেল টাইফেল। এবার কোন কোন জায়গা নেওয়া হয়েছিল? 1848 সালে আমাদের নেওয়া হয়েছিল মহারাষ্ট্রের সাঁতারা, প্রথম নেওয়া হয়েছিল। এখানে আবার ঝাঁসি নেওয়া হয়েছিল 1853, তাই তো। নাগপুর নেওয়া হয়েছিল 54-তে, ঠিক। আর সবশেষে কুশাসন অজুহাতে নেওয়া হয়েছিল অযোধ্যা। বেশ, এবার দেখো লর্ড ডালহৌসির যে সত্যবিলোপ নীতির শর্তগুলো আমি আগেই বলেছিলাম, এবং তারপরে এখান থেকে আমরা চলে যাব, সেটা হচ্ছে ওদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং নানা সাহেবের ভাতা বন্ধ হয়ে গেছিল। এইবার মহাবিদ্রোহের প্রথম সূত্রপাতটা 29শে মার্চ 1857। এটা হচ্ছে ব্যারাকপুরে আমাদের কি হয়েছিল, মঙ্গল পাণ্ডে বিদ্রোহী হয়েছিল। ঠিক আছে, মেজর বারোজ, এবং এই মেজর বারোজ নয়, সরি, জেনারেল ব্যারাকল কে ফেলে দিয়েছিলেন, উনি গুলি চালিয়েছিলেন। তারপরে ওনাকে 8ই এপ্রিল ফাঁসি দেওয়া হয়, এবং সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ হন মঙ্গল পাণ্ডে। এই যে চড়ি মেশানো কার্তুজ মেশানোর ব্যবহারে অসম্মতি জানালে বিদ্রোহ হয়। ঊর্ধ্বতন আধিকারিক, যেটার নাম বললাম আমি, মেজর ব্যারাকলকে মেরে দিয়েছিল। মিরাট সেনা ছাউনিতে সিপাহী বিদ্রোহ যখন করলো, একটা রেজিমেন্ট থেকে ছড়ালো, ঠিক আছে, আধিকারিকদের হত্যা করানো হলো এবং লুট চললো 11 থেকে 30 মে। 10 মেতে শুরু হয়েছিল এটা। এটাকে আমরা সিপাহী বিদ্রোহের সূত্রপাত ধরি সম্পূর্ণ অর্থে, আর এটাকে স্পার্ক বলি, মানে ঝলক। সিপাহী বিদ্রোহ এটাকে ঝলক বলি, আর এটাকে রিয়েল সিপাহী বিদ্রোহ বলি। ঠিক আছে, মিরাটের সেনা ছাউনি থেকে বিদ্রোহীরা সিপাহীরা 11ই মে দিল্লিতে এসে পৌঁছায়। দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট বা শাহেনশাহী হিন্দুস্তান ঘোষণা করেছিল, এটা বলেছিলাম। এবার ওরা কানপুরে ওরা বিদ্রোহ করেছিল। ঠিক আছে, ফৈজাবাদ, সুলতানপুর, লখনৌ, ঝাঁসি, ভরতপুর, এখানে বিদ্রোহ ছড়িয়ে যায়। ঠিক আছে, এবং আস্তে আস্তে বাংলাতে একমাত্র ওই বলতে হয় ওই কি বলবো ব্যারাকপুর, ওখানেই হয়েছিল। এবার কারা কারা এই বিদ্রোহ দমন করেছিল সেটাও তোমাদের জানতে হবে। দ্বিতীয় বাহাদুর শাহের বিদ্রোহটাকে বা তার সেনাপতি জেনারেল ভগ খানের বিদ্রোহ দমন করেছিল জন নিকলসন আর হাডসন 1857 সালে, এবং নিকলসনকে বলা হতো বুচার অফ দিল্লি, দিল্লির কসাই। উনি কিন্তু মারা গিয়েছিলেন ব্যাটল ফিল্ডে। রানা সাহেব, তাতিয়া টোপি, আজিমুল্লাহর বিদ্রোহ দমন করেন কে? কলিন ক্যাম্পবেল। ঠিক আছে, মনে থাকবে, কলিন ক্যাম্পবেলও কিন্তু লখনৌ এর লোক, উনি মারা গিয়েছিলেন, মহাবিদ্রোহে প্রাণ হারান, যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান। এবার বাহাদুর খান এলেন, কলিন ক্যাম্পবেল এই বিদ্রোহটা দমন করে ফেললেন জুন মাসে। আচ্ছা, এবার বেগম হজরত মহল 1857 সালে এলো, এবং বেগম হজরত মহলের কথা একটু বলে দিই। ওনার ছেলে বিরজিস কাদির, এবং ওনাকে মেহেক পরি বলা হতো, মেহেক পরি, লিখে দিলাম মেহেক পরি। খুব ভালো গজল লিখতেন, এবং এনাকে নিয়ে একটা বইও বেরিয়েছে রিসেন্ট, বেগম বাগি বন্দুক। ঠিক আছে, যে উনি কিভাবে বাগি হয়ে গেল, তাই তো। এবার দেখো, একটা কথা বলতে গেলে, এই ভদ্র মহিলাও কিন্তু লড়াই করতে করতে যখন পরাস্ত হলো তখন নেপালে পালিয়ে গেল, এবং পরে ওখান থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়। বেশ, রানী লক্ষ্মীবাই আমাদের 4ই জুন বিদ্রোহ করলেন জেনারেল হিউরোজের সঙ্গে, এবং এখানে কালপির যুদ্ধ করেছিল। কালপি 17 জুন এই বিদ্রোহ দমন করেন, এবং কালপির যুদ্ধ 1858। ঠিক আছে, কালপির যুদ্ধে আহত হন এবং মারা যান। জগদীশপুরে কুনওয়ার সিং, অমর সিং একসঙ্গে বিদ্রোহ করেন, মেজর উইলিয়াম টেলর এটাকে দমন করেন। তাতিয়া টোপি গোয়ালিয়রে লক্ষ্মীবাইকে সাহায্য করেছিল। মৌলভী আহমদুল্লাহ
যাকে ডঙ্কা শাহ বলা হতো, ফৈজাবাদে বিদ্রোহ দমন করেন? খান বাহাদুর খান। কর্নেল নীল 1858 সালে এই বিদ্রোহটা দমন করেছিলেন। কদম সিং আর দেবী সিং মথুরাতে বিদ্রোহ দমন করেন। ব্রেভেস্ট অফ ব্রেভ আর জোয়ানো আর্ক বলা হয়। তার মধ্যে মনে রাখবে যে ব্রেভেস্ট অফ ব্রেভের কথা বললাম, ব্রেভেস্ট অফ ব্রেভ তাকে বলেছিল কে? হিউরোজ, ক্যাপ্টেন হিউরোজ আমাদের রানী লক্ষ্মীবাইকে ব্রেভেস্ট অফ ব্রেভ বলেছিল। ঠিক মনে থাকবে? আচ্ছা, এবার দেখো রানী লক্ষ্মীবাইকে সাহায্য করেছিল, আমি আবারও বলে দিলাম, এই ভদ্রলোক তাঁতিয়া টোপি। এই তাঁতিয়া টোপি সম্পর্কে তোমরা জেনে নাও যে তাঁতিয়া টোপির ফাঁসি হয়েছিল। তাঁতিয়া টোপির ফাঁসি হয় যখন, তখন একটা বড় ব্যাপার মনে রাখবে যে ওনাকে কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, ওনাকে ধরিয়ে দেওয়া হয়েছিল, ওনার ফ্রেন্ড যার নাম ছিল হচ্ছে রাম সিং, বোধহয় এরকম নাম, না মান সিং, মান নট রাম, মান সিং ধরিয়ে দিয়েছিল এবং তার জন্য ওনার ফাঁসি হয়। বেশ, এইবার দেখো বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত এই সময় দিয়েছিল, যার মধ্যে এই মতামতটা খুবই ইম্পর্টেন্ট। ডিসরেলি বলেছিল এটি একটি জাতীয় বিদ্রোহ। আবার দেখো হিন্দু মুসলিম যৌথ ষড়যন্ত্র দরকার নেই, তারাচাঁদের মতটাও দরকার নেই, নেহরুর মতটা দরকার আছে। নেহরু বলেছিল শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহী নয়, বরং তা ভারতে অসামরিক বিদ্রোহের ভিত্তি রচনা করে। প্রকৃতিগতভাবে সামন্ততান্ত্রিক হলেও এই বিদ্রোহে কিছু জাতীয়তাবাদী উপাদান মজুদ ছিল। এটা নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়াতে বলেছিল। ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ, এটা বলেছিল বীর সাভারকার। ঠিক আছে, এই বিদ্রোহ না প্রথম, না জাতীয়, না স্বাধীনতার যুদ্ধ, এটা আর.সি. মজুমদার বলেছিল। ঠিক আছে, এই যে আর.সি. মজুমদার কথাটা বললো, তার একটা বিখ্যাত বইও আছে। সে বইটার নাম কি ছিল? দ্য রিভোল্ট অফ 1857। ঠিক আছে, অ্যান্ড দ্য ইন্ডিয়ান মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857। এই বইতে উনি এই কথাটার উল্লেখ করেছিলেন এবং খুব বিতর্কে শুরু হয়। উনি বলছেন জাতীয়তাবাদের প্রশ্নই নেই এখানে, সবাই যে যার স্বার্থে নিজের জায়গা বাঁচাতে ব্যস্ত ছিল, তা কি করে এটাকে বলবো। আবার একই রকম ভাবে যখন আমাদের শশীভূষণ চৌধুরী বলেছিল যে আমাদের রাজপুতরা যখন আকবর, মোগল সম্রাট আকবরের এগেনস্টে লড়াই করেছিল, ওটা রাজপুত ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ছিল। আবার যখন শিবাজি ঔরঙ্গজেবের এগেনস্টে, ঔরঙ্গজেব বিদেশি, আকবরও বিদেশি, কারণ ওরা মোগল ছিল, যখন লড়াই করলো তখন ওটা ছিল মারাঠা ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের লড়াই। তাহলে এটা হবে না কেন? এটা ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হবে না কেন? ঠিক আছে, এবার দেখো এখানে মজুমদারের কথাটা বললাম। এবার এখানে লিরিস টিরিস কিছু দেখতে হবে না, এখান থেকে তোমরা দেখবে এই মতটা। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ভিডি সাভারকার, আর.সি. মজুমদার দেখবে, আর অবশ্যই দেখবে ভিডি সাভারকার, আর.সি. মজুমদারের সঙ্গে সঙ্গে ওই মতটা যেটা হচ্ছে জওহরলাল নেহরু বলেছিল। ঠিক আছে, ডিসরেলিও বলবে। আচ্ছা, আঞ্চলিক সীমাবদ্ধতা ছিল, বলছে যে উত্তর পশ্চিম ভারত আর পূর্ব ভারত এখান থেকে সরে যায় এবং গোর্খারা, শিখরা এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি, এটা ইম্পর্টেন্ট। নিকলসন, লরেন্স, ক্যাম্বেল, নানা সাহেব তাতিয়া টোপি অনেক বেশি দক্ষ ছিল, কোনো দরকার নেই এই জায়গাটা। ঠিক আছে, পরিকল্পনার একটা তো অভাব ছিল অবশ্যই। দেশীয় রাজারা অসহযোগিতা করেছিল, বিশেষ করে গোয়ালিয়রের সিন্ধিয়া, হায়দ্রাবাদের নিজাম, এরা যুদ্ধই করে। নেপালের জং বাহাদুর, কাশ্মীরের রাজা গুলাব সিং যুদ্ধই করেনি। ঠিক আছে, যোধপুরের রাজা এবং তোমার বেগম অফ ভোপালের বেগম, মনে থাকবে। আচ্ছা, মধ্যবিত্ত সম্প্রদায়ের শিক্ষিত শ্রেণী বিদ্রোহিতা, আমাদের কি বলবো, ইংরেজদের কোনো বিরোধিতাই ওরা করেনি, ওরা নিজেদের মতোই ছিল, তাই তো। ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল ক্লাস, উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিশ্বাসঘাতকতা, এটা একটা ব্যাপার ছিল। দ্বিতীয় বাহাদুর শাহের সময় যেটা হয়েছিল তোমরা মনে রাখো, শুনলে আশ্চর্য হয়ে যাবে। দ্বিতীয় বাহাদুর শাহকে তোমার প্রথমে সে কি করেছিল, আত্মগোপন করেছিল হুমায়ুনের সমাধির পেছনে, সেখান থেকে তাকে ধরা হয়, ধরে নিয়ে এসে রেড ফোর্ট মানে লাল কেল্লায় তাকে বিচার করা হয়। এরপর যেটা হয়েছিল, তার আত্মীয় স্বজনকে জেনারেল হাডসন
তার ছেলে এবং নাতিকে গুলি করে মেরেছিল। ঠিক আছে, এবং যে গুলিটা লেগেছিল সেই দিল্লির দরজাতে, সেই দরজাটাকে বলা হয় খুনি দরওয়াজা। মনে থাকবে, এটা ভয়ঙ্কর একটা হত্যাকাণ্ড। এবং তারপরে কোন রকম সম্মান না জানিয়ে 1858 সালে তাদের স্ত্রী, মানে ওনার স্ত্রী বেগম জিনাত মাহেল আর ওনাকে পাঠিয়ে দেওয়া হয় কোথায়, রেঙ্গুনে, এবং সেই রেঙ্গুনেই 1862 সালে ওনার মৃত্যু হয়। তাহলে এই 1857 সালের বিদ্রোহটা যে চোখে দেখেছিল এমন একজন উর্দু কবি বা একজন গজল রাইটার কে ছিল, সেটা হচ্ছে মির্জা গালিব। মির্জা গালিব দেখেছিল। আর কবি বললে অবশ্যই বাহাদুর শাহ জাফরও হবে। জাফর পেন নেম নিয়ে উনি কবিতা লিখতেন। ঠিক আছে, বেশ। লক্ষ্মীবাঈ সম্পর্কে দেওয়া আছে মণিকর্ণিকা। গঙ্গাধর রাও ওনার হচ্ছে হাজবেন্ড ছিল। তার নিজের ছেলে ছিল দামোদর রাও, মারা যায়। একজনকে দত্তক না হয়, তার নাম ছিল আনন্দ রাও। ঠিক আছে, মনে থাকবে। এবং এই যে মঞ্জুর করা হয়েছিল ঝাঁসিকে 60,000 টাকা নামে, 60,000 টাকা মাত্র দেওয়া হবে, আর ঝাঁসির কেল্লার পরিত্যাগ করে চলে যাবে, এটা বলা হয়েছিল। কিন্তু উনি তা শোনেননি, উনি যুদ্ধ করেন। লক্ষ্মীবাঈ ঝাঁসি ত্যাগ করে এবং সিন্ধিয়া গোয়ালিয়রের দুর্গ দখল করে নেন। গোয়ালিয়রের ফুলবাগ এলাকায় সন্নিকটস্থ কোটাহকি সেরাইয়ে হিরোজের নেতৃত্বাধীন রাজকীয় বাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে মারা যান। যুদ্ধটার নাম আমি বলেছিলাম কালপির যুদ্ধ। কালপি। এক্সট্রা নোট এখানে কিছু দিয়ে দিয়েছি আমি। কুনওয়ার সিংকে বলা হয় লায়ন অফ বিহার, আর কি বলা হয়, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ 1857 রিভোল্ট। মনে থাকবে। বিটারেস্ট এনিমি, এটা মৌলভী আহমদুল্লাহকে বলা হয়। আমি এটা বলেছিলাম মৌলভী আহমদুল্লাহকে ডঙ্কা শাহ বলা হয়, দুটোই। রামচন্দ্র পান্ডুরঙ্গ তোপির আসল নাম এ মার্ভেলাস গেইলা ওয়ারিয়ার বলে উল্লেখ করেছিলেন। গোবিন্দ ধুন্দু পন্ত, এটা হচ্ছে নানা সাহেবের আসল নাম। এবং একমাত্র ব্যক্তি যিনি, যার মানে সিপাহী বিদ্রোহের একমাত্র ওয়ারিয়ার যার মৃত্যুটা অজানাই থেকে গেছে, সেটা কিন্তু নানা সাহেব। তাই তো এই প্রশ্নটা এসেছিল 2016 সালের ফুড কর্পোরেশনে, সেন্ট্রাল ফুড কর্পোরেশনে। ভালো করে দেখবে। ওনার মৃত্যুর পরেও দাড়িগোপ অবস্থায় যখন ওনার ডেড বডিটা উদ্ধার করা হয়, লর্ড ক্যানিংকে দেখানো হয় যে এই হচ্ছে নানা সাহেব। বিশ্বাস করেন এই নানা সাহেব, উনি বিশ্বাস করেন না, বলে হতেই পারে না, চেহারা এত পরিবর্তন ঘটে গেছে, এটা হতেই পারে না। উনি যেহেতু সার্টিফাই করলেন না, তার জন্য ওনার ডেটটা, মানে মৃত্যুটা আননোনে রয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল। মাহেক পরি বেগম হজরত মহল বলে দিয়েছিলাম, বেস্ট অফ ব্রেভ নামে পরিচিত। ফলাফল আর কিছু বলবো না, কোম্পানির শাসনের অবসানটা বলতেই হবে, কারণ 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হলো, এবং সেখানে এলো হচ্ছে ব্রিটিশ। ব্রিটিশ কি এলো, খুব সত্যি কথা বলতে গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনটা চলে যাচ্ছে, আর চলে গিয়ে আসছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 সালে। তখন এই গভর্নর জেনারেল পদটা চলে গেল, এবং উঠে এলো কোন পদটা, ভাইসরয় পদটা। ভারত শাসন আইন 58 ভাইসরয় হয়ে গেল, যা বললাম তাই, কুইন ভিক্টোরিয়ার হাতে। এলাহাবাদে অনুষ্ঠানটা হয়েছিল, এলাহাবাদ। ঠিক আছে, মহারানীর ঘোষণাপত্র। দেশীয় রাজ্যগুলিকে দত্তকপুত্র গ্রহণ অনুমতি দেওয়া হয়েছিল। দেশীয় রাজ্যের সঙ্গে ইংরেজদের সম্পাদিত চুক্তিগুলো মেনে চলার কথাও বলা হয়েছিল। সরকারি চাকরি দেওয়ার কথা বলা ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। অ্যাক্ট অফ বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনুসারে কি করা হয়েছিল, সকল দায়িত্ব রানীর প্রতিনিধি হিসেবে ভারত সচিবের উপর নিয়োগ করা হয়েছিল। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট শুরু হয়েছিল 15 জন সদস্যকে নিয়ে। তাই তো, এলাহাবাদ লিখে রাখি, কথাটা ভুলে যাব। শ্বেতাঙ্গ সৈন্যের সংখ্যা বৃদ্ধি করা হয়, এটা কি কমিশন দিয়ে, এর নাম হচ্ছে পিল কমিশন। পিল। ঠিক আছে, যে সমস্ত সৈন্য
অংশ নিয়েছিল ওদেরকে অসামরিক জাতি বলে আখ্যা দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবার দেখো এই সময়টা মোগল শাসন একেবারে শেষ হয়ে গেল, এটা একটা মস্ত বড় কারণ। দ্বিতীয় বাহাদুর শাহ রেঙ্গুনে মারা গেল 1862 সালে, ওখানেই তাকে কবর দেওয়া হলো, শেষ হয়ে গেল। আস্তে আস্তে ভারতীয়দের মধ্যে স্বাধীনতা, গণতন্ত্র আর জাতীয়তাবাদের বিকাশ ঘটল। ঠিক আছে, এবার দেখো যে বইগুলো আছে, সুরেন্দ্রনাথ সেনের 1857 বিখ্যাত বই, রমেশচন্দ্র মজুমদারের এই বইটা হচ্ছে সবচেয়ে বেশি পরীক্ষায় দিয়েছে, আর ওনাকে বলা হয় অফিসিয়াল হিস্টোরিয়ান, সরকারি ঐতিহাসিক। বিদ্রোহের সরকারি ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারকে আমরা বলি সিপাহি মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857, এই ওনার একটা বই আছে। ঠিক আছে, তারপরে দেখো পরপর যেরকম বলা আছে, যেমন ধরো শশীভূষণ চৌধুরী সিভিল রিভিলিয়ন ইন দ্য ইন্ডিয়ান মিউটিনিজ 57 থেকে 59, থিওরিজ অফ দ্য ইন্ডিয়ান মিউটিনি। এইবার যা আছে এখান থেকে আর আমরা বাদ বাকি বইগুলো পড়বো না, পড়বো হচ্ছে এইখানে, পড়বো হচ্ছে পিসি যোশী 1857 ইন আওয়ার হিস্ট্রি রিভিলিয়ন 1857, বিনয় দামোদর সাভারকার ডবল রাইট দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857। ঠিক আছে, মনে থাকবে, বেশ। এবার দেখো এইখানে আছে অশোক মেহতা 1857 দ্য গ্রেট রিভিলিয়ন, আর এগুলো পড়তে হবে না। এবার দেখো কে কোথা থেকে বিদ্রোহী হয়েছিল, যেটা আমি একবার বলে দিয়েছিলাম, মনিরাম দেওয়ান আসাম থেকে। ঠিক আছে, তাতিয়া টোপি, নানা সাহেব, রাও সাহেব, আজিমুল্লাহ, এরা সব উত্তরপ্রদেশের কানপুর। আবার দেখো এইখানে আমাদের খান বাহাদুর খান বেরিলি, আহমদুল্লাহ শাহ বেরিলি ফৈজাবাদ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দ্বিতীয় বাহাদুর শাহ থেকে এখানে শেষ হলো, দ্বিতীয় বাহাদুর শাহ থেকে পুরো জিনাত মহল থেকে জেনারেল ভক্ত খান, এরা সব দিল্লি। তুফজল হাসান খান ফারুকাবাদ, কোনো দরকার নেই। দরকার আছে আমাদের লক্ষ্মীবাই ঝাঁসি, বিরজিস কাদিং আর বেগম হাজরত মহল পরীক্ষায় দেয় অযোধ্যা, মঙ্গল পান্ডে ব্যারাকপুর। ঠিক আছে, আর মোরাদাবাদ আব্দুল আলী খান। ঠিক আছে, তাহলে আমরা এখানে পুরোপুরি একটা বড় চ্যাপ্টার আমরা শেষ করলাম, যে আমাদের কোম্পানির আমলে যে আমাদের কৃষক বিদ্রোহ ছিল, উপজাতি বিদ্রোহগুলো ছিল, এবং সঙ্গে সঙ্গে 1857 সালের মহাবিদ্রোহ, পুরো চ্যাপ্টারটি আমরা শেষ করলাম। তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন নাওনি, বা আমি বলতে চাই ডাউনলোড করোনি, তারা প্লে স্টোর থেকে অবশ্যই উড়ান পাঠশালাটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। সেখানে প্রিভিয়াস সমস্ত ক্লাস এবং নোটস, ক্লাস লেকচার সব পাবে তোমরা। এবং এটাও বলে দিই, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, কোনো খরচা করতে হবে না, তাই তোমরা এই সুযোগটাকে গ্রহণ করো।